কবিগুরুর ১৫২তম জন্মদিনে এক আন্তরিক ঘরোয়া প্রয়াস। মল্লিকা সেনগুপ্তর কবির বৌঠান থেকে গল্পে গানে শ্রুতিপাঠ। রবির নতুন বৌঠান। ভাবনা, সংকলন, সঙ্গীত, পাঠ ও সৃজন অভিষেক চট্টোপাধ্যায়। গানে দৈপায়ন পাল, তন্ময় চট্টোপাধ্যায় এবং অভিষেক চট্টোপাধ্যায়। বিশেষ কৃতজ্ঞতা স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। কবিগুরুর ১৫২তম জন্মদিনে এক আন্তরিক ঘরোয়া প্রয়াস। রবির নতুন বৌঠান। একলা ঘরে লেখার টেবিলে বসলেন রবি। চোখ বন্ধ করলে খাতায় কাদম্বরীর মুখ ভেসে ওঠে। তিনি লেখেন, হে জগতের বিস্মৃত, আমার চিরস্মৃত, এসব লেখা আমি তোমার জন্য লিখিতেছি। পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও, অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাৎ তোমাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো। তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি। তুমি কি শুনিতেছ না? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড়তলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। ঠাকুর পরিবারের বেশিরভাগ বউকেই প্রত্যন্ত পাড়া গাঁ থেকে বেছে আনা হয়েছে। তারপর মেজে ঘষে শিক্ষায় সংস্কৃতিতে তাঁরাই হয়ে উঠেছেন বাংলার আদর্শ নারী। শ্যাম গাঙ্গুলির মেয়েটিকে মহর্ষি কয়েকবার দেখেছেন, বেশ সুলক্ষণা। সত্যেনকে তিনি চিঠি লিখে জানিয়ে দেন, জ্যোতির বিবাহের জন্য একটি কন্যা পাওয়া গিয়াছে, এই ভাগ্য। একে তো পিরালি বলিয়া ভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের সঙ্গে বিবাহেতে যোগই দিতে চাহে না, তাহাতে আবার ব্রাহ্মধর্মের অনুষ্ঠান জন্য পিরালিরা আমাদিগকে ভয় করে। ভবিষ্যৎ তোমাদের হস্তে, তোমাদের সময় এ সংকীর্ণতা থাকিবে না। হতাশ সত্যেন্দ্র স্ত্রীকে লিখে পাঠালেন, তবে নতুনের বিবাহের ধুম লাগিয়া গিয়াছে। নতুনের বিবাহ দেখিবার তোমার যে এত স্বাদ ছিল, তাহা পূর্ণ হইল। শ্যামবাবুর মেয়ে মনে করিয়া আমার কখনোই মনে হয় না যে ভালো মেয়ে হইবে। কোনো অংশেই জ্যোতির উপযুক্ত তাহাকে মনে হয় না। জ্যোতি এই বিবাহে কেমন করিয়া সম্মত হইল, এই আমার আশ্চর্য মনে হইতেছে। কিন্তু সত্যেন ও জ্ঞানদার অপছন্দে নতুন মানে জ্যোতিরিন্দ্রনাথের বিয়ে আটকে থাকল না। তেইশ আষাঢ়ের শুভলগ্নে সিঁদুরে রঙের চেলি ও গা ভর্তি জড়োয়া গয়না পরে ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন মাতঙ্গিনী। ঠাকুরবাড়ির কৃপায় মাতঙ্গিনীর নাম গেল বদলে। তিনি হলেন কাদম্বরী। সাজের কি বাহার! গলায় চিক ও ঝিলদানা হার, হাতে চুড়ি, জড়োয়া কঙ্কন ও বাজুবন্ধ, কানে বীরবৌলি ও কানবালা,
পায়ে নুপুর ও চুটকি, কোমরে চাবি ও গোট, মাথায় জড়োয়া সিঁথি ও টিকলি। এবাড়ির রীতি অনুযায়ী অধিকাংশ গয়নাই দেবেন্দ্র যৌতুক হিসেবে দিয়েছেন। জ্যোতির বয়স 19, কাদম্বরীর 9 বছর। জ্ঞানদার আশঙ্কা ছিল অশিক্ষিত বালিকাকে পছন্দ হবে না জ্যোতির। সে ভয় মিথ্যে করে নববধূকে দেখে জ্যোতিরিন্দ্রের মন রোম্যান্টিকতায় দুলে উঠল। এই শ্যামল বালিকাকে তিনি নিজের মতো করে গড়ে পিঠে নেবেন। মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী যশোর থেকে এসে যদি আভিজাত্যের শিরোমণি হতে পারেন, নতুন বউও নিশ্চয়ই পারবে। আর নববধূকে দেখে তার চেয়ে 2 বছরের ছোট দেওর রবির মনে হল রূপকথার রাজকন্যা এসেছেন বাড়িতে। কি যেন অজানা পুলকে শিউরে ওঠে বালকের মন। এই সময় থেকেই রবির কবিতা নিয়ে আঁকিবুকি শুরু। সুযোগ পেলেই পাঠ্য বইয়ের কবিতা মুখস্থ শুনিয়ে মাকে তাক লাগিয়ে দেবার চেষ্টা করতে লাগলেন বালক। ভেতর মহলের ছলছুতোয় মায়ের কাছে গেলে কিশোরী নতুন বৌঠানের সঙ্গে মাঝে মাঝেই দেখা হয়ে যায় সমবয়সী দেওরটির। চোখে চোখে বন্ধুত্ব গড়ে ওঠে, বুক কেঁপে ওঠে অজানা রোমাঞ্চে, আর রবির গোপন খাতা ভরে ওঠে কবিতায় কবিতায়। নতুন বৌঠানের ঘরের কাচের আলমারিতে বিচিত্র চিনেমাটির খেলনার ঝলক চোখে পড়ে। ওই রহস্যময়ীর সঙ্গে গল্প করতে বড় ইচ্ছে হয় রবির, কিন্তু কথা বলতে গেলেই বর্ণদিদি কেন যে এমন তেড়ে আসে। মেয়েদের সৌভাগ্যকে একটু ঈর্ষাও হয়। আজকাল একসঙ্গে গুরুমশায়ের কাছে পাঠ নিতে বসেন তারা, কিন্তু পড়া শেষ হলে রবি, সোম ও সত্যকে যখন স্কুলের কয়েদখানায় পাঠানো হয়, বর্ণ তখন বেনি দুলিয়ে এবং নতুন বৌঠান ঘোমটা টেনে অন্দরের স্বর্গরাজ্যে চলে যান। এই মনের দুঃখ কাকেই বা জানাবেন রবি? রবি, সোম আর সত্যের উপনয়নে কাদম্বরী ওদের অনেকটা কাছাকাছি এসে পড়লেন। সারাদিন উপোস করে সন্ধ্যায় গায়ত্রী মন্ত্র জপের পর যখন নতুন বৌঠানের হাতে রেঁধে দেওয়া হবিষ্যান্ন মুখে দিলেন, রবির মনে হলো অমৃত খাচ্ছেন। প্রথমবার বাড়ির অন্তঃপুরিকার হাতের রান্না খেয়ে স্বাদে গন্ধে মুগ্ধ বালকের মন কাদম্বরীর প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে। সমবয়সী কাদম্বরীকে যেন বালকদের চেয়ে অনেক বেশি পরিণত মনে হয়। অন্তঃপুরের শিক্ষায় এবং স্বপ্রতিভতায় তিনি শুধু বালকদেরই নন, ঠাকুরবাড়ির অন্তঃপুরিকাদের মন জয় করে নিচ্ছেন। নবীন ব্রহ্মচারীদের 3 দিনের হবিষ্যি রান্নার ভার কাঁধে তুলে নিলেন সানন্দে। জোড়াসাঁকোর পাঠশালাতেই ঠাকুরবাড়ির ছেলে পুলে বউ মেয়েদের প্রাথমিক শিক্ষা শুরু। কিন্তু রবির দুশ্চিন্তা যে পড়া শেষ হলেই স্কুলে যেতে হবে। ও জায়গাটা তাঁর মোটেই পছন্দ নয়। বর্ণদিদিরা চিন্তা কি, তিনি তো পড়ার পর অন্দরমহলে আরামই ঢুকে পড়বেন। নতুন বৌঠানের সঙ্গে গল্পের লোভে রবি 2-1 দিন ওদের পিছু পিছু ঢুকতে চেষ্টাও করেছেন, কিন্তু নিষ্ঠুর বর্ণদিদির তাড়নায় ফিরে আসতে হয়েছে সেই চাকর মহলেই। মাস্টারমশাই এলে কাদম্বরীয় ছাত্র দলে যোগ দিলেন। আজকের পাঠ মেঘনাদ বধকাব্য। সেই কঠিন পাঠ্য মাস্টারমশায়ের ততোধিক কঠিন পাঠে ছাত্রদের মাথার ওপর দিয়ে উড়ে যেতে লাগল। কাদম্বরীর হাতে রবি একটি চিরকুট গুঁজে দিলেন, তাতে লেখা, কি বুঝিতেছ? তৎক্ষণাৎ চিরকুটের উত্তরও পেয়ে গেলেন রবি। বুঝিলাম, তুমি রাবণ আর আমি অশোক বনে বন্দিনী সীতা। রামচন্দ্র কবে উদ্ধার করিবেন সেই অপেক্ষায় আছি। কিশোর রবির মনে দাগা লাগে। নতুন বৌঠান কেন তাকেই রাবণ ভাবলেন? রবির মধ্যে রামচন্দ্র হওয়ার কোনো যোগ্যতাই কি তার চোখে পড়ল না? অভিমানী রবি পাঠে মন দিয়ে কাদম্বরীকে উপেক্ষা করার প্রাণপণ চেষ্টা করতে থাকেন, কিন্তু রহস্যময়ীর ঠোঁটের মৃদু হাস্য সেই মনোসংযোগে বিলক্ষণ বিঘ্ন ঘটাতে থাকে। 1876 সাল। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি নিয়ে সাড়ম্বরে সে কথা ঘোষণা করলেন কলকাতায়। এদিকে ঠাকুরবাড়িতে সারদা মানে রবীন্দ্রনাথের মায়ের মৃত্যুর পর বিরাট সংসারের ভার কাঁধে তুলে নিলেন তার বড় মেয়ে সৌদামিনী। অন্যদিকে মাতৃহারা রবিকে খাইয়ে পড়িয়ে কাছে টেনে নিলেন কাদম্বরী। নতুন বৌঠানের এই আন্তরিক চেষ্টার মধ্যে দিয়েই
নারীর কোমলতার প্রথম স্বাদ পাচ্ছেন রবি। মেজ বৌঠান বোম্বাই থাকায় জ্যোতিও এখন স্ত্রীর প্রতি পুরোপুরি মনোযোগী ও নির্ভরশীল। দুই তেজি নারীর অনুপস্থিতিতে ঠাকুরবাড়ির অন্দরে নতুন তারকার মতো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছেন কাদম্বরী। তেতলার ছাদের উপর তার ঘর ও বাগান, সেটাই হয়ে উঠল জ্যোতির গান ও কবিতার কর্মশিবির। আর রবি সেই ঘরে সর্বক্ষণের অতিথি। জ্যোতি আর কাদম্বরীর উৎসাহে এখন বাড়িতে অন্দরমহলের পর্দা যেন উঠে গেছে। জীবনের প্রথম 10 বছর বাড়ির রূপরস গন্ধ আনন্দ বেদনার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন রবি বুভুক্ষের মতো গৃহসুখ আকণ্ঠ পান করতে লাগলেন। নতুন বৌঠানের পুতুলের বিয়েতে প্রধান নিমন্ত্রিত রবি। কাদম্বরীর হাতে চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে লঙ্কা মাখা পান্তা ভাত, আহা, সেই আয়োজনই হয়ে ওঠে অসাধারণ। পরের দিন ঘরের সামনে বৌঠানের চটিজোড়া না দেখতে পেয়ে মুখ গোমড়া হয়ে যায় রবির। নিশ্চয়ই তাকে না বলে কোথাও নেমন্তন্ন রাখতে গেছেন। ফিরে আসতেই পুতুলের গয়না লুকিয়ে সেই ছুতে ঝগড়া শুরু করলেন রবি। আমি কি তোমার চৌকিদার? তুমি না থাকলে তোমার ঘর কে সামলাবে? কাদম্বরী হেসে বললেন, তোমাকে সামলাতে হবে না রবি, তুমি নিজের হাত সামলাও। কখনো ছাদের ওপর ডাল বেটে বড়ি দেওয়া হয়েছে, আমসত্ত্ব শুকোচ্ছে। শীতের দুপুরে মাদুরে চুল এলিয়ে আলস্য করে পাহারা দিচ্ছেন বৌঠান, সঙ্গে রবি। ছাদের ঘরে যেদিন পিয়ানো এনে বসিয়ে দিলেন জ্যোতি, সেদিন যেন উৎসব। পিয়ানো বাজাচ্ছেন জ্যোতি আর সুরে কথা বসিয়ে গান গেয়ে উঠছেন রবি। 12 বছরের ছোট ভাইকে সব বিষয়েই প্রশ্রয় দেন জ্যোতিরিন্দ্রনাথ। রবির মধ্যে তিনি প্রতিভার ছটা দেখেছেন, কিন্তু কাদম্বরী তা মানতে নারাজ। রবির সঙ্গে খুনসুটি করে প্রায়ই বলেন, তোমার মধ্যে তো বিশেষত্ব কিছুই দেখছি না রবি, না রূপে না গুণে। রবি বলেন, আমার গুণ না হয় তুমি চিনতে পারছো না বোঠান, চেহারাটাও কি তোমার চোখের বালি? কাদম্বরী রহস্য করেন, না রবি ঠাকুরপো, তোমার দাদা দিদিদের তুলনায় তোমার নাকটা বেশ বোঁচা। না হয় নাক বোঁচাই হলো, তা বলে আমি কি দেখতে খারাপ? রবিও উস্কে দিয়ে নিজের চেহারার কথা শুনতে চান বৌঠানের মুখে। কাদম্বরীও চোখ নাচিয়ে বলেন, গায়ের রং ময়লা, মা এত রূপটান মাখিয়েও রং ফেরাতে পারেননি। পুরুষের আবার রং লাগে নাকি বোঠান? ইংরেজি সাহিত্যে পড়ছো না টল ডার্ক হ্যান্ডসাম নায়কদের গুণগান? রবি এবার টক্কর দিয়েছেন। কাদম্বরী ঠেস দেন, ইস, খুব নায়ক সাজার শখ না? কিসে নায়ক হবে? কবিতা লিখে? পারবে বিহারীলালের মতন কবিতা লিখতে? রবি মনে মনে প্রতিজ্ঞা করেন, পারতেই হবে। বৌঠানের কাছে একদিন না একদিন নিজেকে প্রমাণ করবেন তিনি। কাদম্বরীর ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ থেকেই রবির ছোট্ট নীল খাতাটি ভরে উঠতে থাকে কবিতায় কবিতায়। সারা দুপুর কবিতা আর পিয়ানো চর্চার পর দিনের শেষে ছাদের ওপর পাতা হয় মাদুর আর তাকিয়া। রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালার জল ছিটিয়ে রেখে দিলেন কাদম্বরী। পিরিচে বরফ দেওয়া জল আর বাটায় ছাঁচি পান। গা ধুয়ে খোঁপায় বেলফুলের মালা জড়িয়ে এক একদিন এক এক রঙের নয়ন সুখ বা বেগমবাহার তাঁতের শাড়ি পরে কাদম্বরী এসে যখন মাদুরের ওপর বসেন, রবির মনে হয় যেন স্বয়ং সরস্বতী নেমে এসেছেন। ফরাসি পারফিউমের গন্ধে ম ম করে ওঠে সন্ধ্যার বাতাস। জ্যোতি আসেন ধুতি বা পাজামার ওপর গায়ে পাতলা একটা উড়নি জড়িয়ে, অল্প আতর মেখে। রবি আসেন গলায় গান নিয়ে। যদিও তার গানকে বিশেষ মূল্য না দিয়ে বৌঠান উৎসুক থাকেন জ্যোতির কণ্ঠসুধার জন্য। ঠাকুরবাড়ির সবচেয়ে রূপবান গুণবান যুবকটিকে স্বামী হিসেবে পেয়েছেন কাদম্বরী। নিজেকে রূপকথার রাজকন্যা মনে হয় তার। প্রথম প্রথম তার ভয় ছিল, স্বামীর যোগ্য হতে পারবেন তো? জ্যোতি যদি তাকে উপেক্ষা করতেন, আত্মহত্যা করবেন ভেবে রেখেছিলেন কাদম্বরী। বিশেষত মেজজা জ্ঞানদানন্দিনী বিয়ের আগে থেকেই অযোগ্য বলে তাকে যেরকম অপছন্দ করতেন, তাতে কাদম্বরী ভয় পেয়েছিলেন। কিন্তু জ্যোতির আদরে সোহাগে তিনি এখন পৃথিবীর সবচেয়ে সুখী রমণী। মাঝে মাঝে শিলাইদহের জমিদারি দেখতে চলে যান জ্যোতি। কখনো কখনো নিজের লেখা নাটকের রিহার্সালে আটকে গিয়ে বাড়ি ফেরা হয় না।
তখন কাদম্বরীর বড় একলা লাগে, আর সেই বিরহিণী বৌঠানের মনোরঞ্জনের আপ্রাণ চেষ্টা করতে থাকেন রবি। দাদাদের কাছে কিশোর কবি যতটা গুরুত্ব পাচ্ছিলেন, কাদম্বরী অবশ্য সমবয়সী দেওরকে তা দিতে রাজি নন। রবির সঙ্গে কাদম্বরীর একদিন তর্ক বেঁধে যায় জোর। বিষয়টা পাখি পোষা। ধনী ঘরের মেয়ে বউরা আজকাল বারান্দায় খাঁচার পাখি ঝুলিয়ে রাখেন। খাঁচার কোকিলের ডাক শুনলে রবির অসহ্য লাগে। কোথা থেকে একটা চীন দেশে শ্যামা পাখি এনে পুষতে শুরু করেছেন কাদম্বরী। রবি ঝগড়া বাঁধিয়ে দিলেন তার সঙ্গে। খাঁচার পাখির কষ্টে তোমার মন খারাপ হয় না? ওকে ধরে রেখেছো কেন? ছেড়ে দাও। কাদম্বরী জবাব না দিয়ে পাখিকে দানা দিতে থাকেন। রোজ সকালে এক পোকাওয়ালা আসে পাখির জন্য ফড়িং পোকামাকড় জোগাতে। পোকাওয়ালার সঙ্গে কথায় ব্যস্ত হয়ে যান তিনি, আর রবির রাগ বাড়তে থাকে। রবি বললেন, উত্তর দিচ্ছ না কেন? জ্যোতি দাদা কিন্তু আমার সব প্রশ্নের জবাব দেন। কিসের জবাব শুনি? সব কাজের কৈফিয়ত দিতে হবে নাকি তোমাকে? ঝাঁঝিয়ে ওঠেন কাদম্বরী। আমারও তো সময় নেই, দেখছো না কাজ করছি। রবি মনে মনে রেগে যান, কিন্তু বউঠানের কাছে নতি স্বীকার করা চলবে না। তিনিও ঝাঁঝিয়ে উত্তর দেন, কাজ না অকাজ, অসহায় প্রাণীগুলোকে খাঁচায় বেঁধে রেখে আবার কাজ দেখানো হচ্ছে। পাখি পোষা খারাপ কাজ? দেখছো না কত আদর যত্ন করছি। কাদম্বরী একটু আপোষের সুরে বলেন, রবি ছাড়ার পাত্র নন, আজ তিনি হেস্তনেস্ত করেই ছাড়বেন। শুধু পাখি, তুমি যে কাঠবেড়ালি দুটোকে পুষ্যি নেবার নাম করে খাঁচায় পুরেছ। বনের প্রাণীকে বন্দি করা তোমার ভারী অন্যায়। কাদম্বরী চোখ পাকিয়ে দেবরটিকে বলেন, তোমাকে আর গুরুমশাইগিরি করতে হবে না, আমার ন্যায় অন্যায় আমি বুঝব। একে তো ঠিক জবাব বলা যায় না। বড় হওয়ার সুযোগে বৌঠান তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কিন্তু রবির মন মানে না। এটা যে অন্যায় সেটা বৌঠান বুঝবেন না কেন? জ্যোতি দাদাকে বলেও কোনো লাভ হবে না, তিনি তো আবার হরিণ পুষেছেন। হয়তো তর্ক এড়াতে বৌঠানের মতোই মত দেবেন। রবি তখনকার মতো চুপ করে গেলেন, কিন্তু এক ফাঁকে চুপি চুপি খাঁচা খুলে ছেড়ে দিলেন বনের প্রাণীদের। তারপর দেওর বৌঠানের ঝগড়া থামায় কে? অবশ্য জ্যোতিকে আসরে নামতে হয়েছিল সেই ঝগড়া থামাতে। জ্যোতিরিন্দ্রের নতুন নাটক সরোজিনী বা চিতর আক্রমণ প্রকাশিত হয়েই হইচই ফেলে দিয়েছে। নাটক মঞ্চস্থ হচ্ছে গ্রেট ন্যাশনাল থিয়েটারে। প্রধান ভূমিকায় নটি বিনোদিনী। এই নাটকের একটি গান রবির লেখা। ভাইয়ের প্রতি অনুরাগবশত জ্যোতি তাকে গান লেখার দায়িত্ব দিয়েছেন, আর রবি এই অভাবিত সুযোগ পেয়ে নিজের সৃজনী শক্তি নিংড়ে গানটি রচনা করেছেন। যদিও রবির গান লেখা নিয়ে কাদম্বরীর আপত্তি ছিল, তার মতে এই নাটকটি জ্যোতির সেরা রচনা। এত গুরুত্বপূর্ণ একটি নাটকে নটি বিনোদিনীর কণ্ঠে যে গান গাওয়া হবে সেটা রবিকে লিখতে দিয়ে যথেষ্ট অবিবেচনার কাজ করেছেন জ্যোতি। গানটা তার নিজেরই লেখা উচিত। নাটক এবং নাটকের ওই বিশেষ গানটি দর্শকদের মাতিয়ে দিল। যে দৃশ্যে চারিদিকে ধুধু চিতা জ্বলছে, আর রাজপুত মেয়েরা কেউ শাড়ি পরে কেউ বা ফুলের গয়নায় সেজে গান গাইতে গাইতে চিতারোহণ করছেন, সেই গানটি রবির লেখা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। জলুক জলুক চিতার আগুন, জলুক জলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। শোন রে যবন শোন রে তোরা, যে জ্বালার হৃদয়ে জ্বালালি সবে। শোন রে যবন শোন রে তোরা, যে জ্বালার হৃদয়ে জ্বালালি সবে। সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে। সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরানো সপিবে বিধবা বালা। দেখ রে জগৎ মেলিয়ে নয়ন, দেখ রে চন্দ্রমা দেখ রে গগন। দেখ রে জগৎ মেলিয়ে নয়ন, দেখ রে চন্দ্রমা দেখ রে গগন। স্বর্গ হতে সব দেখো দেবগণ, স্বর্গ হতে সব দেখো দেবগণ। জলদ অক্ষরে রাখো গো লিখে, স্বর্গ হতে সব দেখো দেবগণ। জলদ অক্ষরে রাখো গো লিখে।
স্পর্ধিত যবন তোরাও দেখ রে, সতীত্ব রতন করিতে রক্ষণ। স্পর্ধিত যবন তোরাও দেখ রে, সতীত্ব রতন করিতে রক্ষণ। রাজপুত সতী আজিকে কেমন সপিছে পরাণ অনল শিখে। রাজপুত সতী আজিকে কেমন সপিছে পরাণ অনল শিখে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। জ্বলুক জ্বলুক চিতার আগুন, জ্বলুক জ্বলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। স্টেজে সত্যি আগুন জ্বালানো হতো। মেয়েরা গান গাইতে গাইতে ঝুপ করে আগুনে ঝাঁপ দিচ্ছে, আর পিচকিরি করে কেরোসিন ছিটিয়ে আগুন দাউ দাউ জ্বলে উঠছে। অভিনেত্রীদের গায়ে আঁচ লাগছে, চুল পুড়ে যাচ্ছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। দেশপ্রেমের উত্তেজনায় তারাও শরীর। এই নাটকে সরোজিনীর নাম ভূমিকায় বিনোদিনী সবাইকে মুগ্ধ করে দিচ্ছেন। নাট্যকার স্বয়ং মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকেন বিনোদিনীর দিকে। তার হৃৎস্পন্দন বেড়ে যায়, বুক ধুক ধুক করে। রবি বৌঠানকে কটাক্ষ হেনে বলেন, কি বৌঠান, একেবারে হেলা ফেলা করার মতো নয়, কি বলো? মন্দ নয়। কাদম্বরী হেসে তার পিঠ চাপড়ে দিলেন। তোমার একটা পুরস্কার পাওনা হলো। কি পুরস্কার দেবেন বৌঠান? রবি কৌতূহলে ছটফট করতে থাকেন কয়েকদিন ধরে। তার ঘুরঘুর করা দেখে বেশ মজা পান কাদম্বরী, কিন্তু রহস্য ভাঙেন না। ঠাকুরবাড়ি থেকে প্রকাশ হলো ভারতী পত্রিকাটি। ভারতী পত্রিকায় অনুবাদ করবেন ভেবে তেতলার ছাদে বসে রবি একদিন কাদম্বরীকে ম্যাকবেথ পড়ে শোনাচ্ছিলেন। 3 ডাইনির বর্ণনা শুনে কাদম্বরী উত্তেজিত হয়ে বললেন, এই ডাইনিরা কত স্বাধীনা, নিজের ইচ্ছেই বাঁচে, ইচ্ছে মতো পুরুষের মুন্ডু চিবিয়ে খায়। রবি হেসে ফেললেন, বৌঠান, তুমি ডাইনিদের হিংসে করছো? তুমি বা কম কিসে? সারাক্ষণ আমার মুন্ডু তো চিবোচ্ছই, আর বেচারা অক্ষয়বাবুর তো আর মুন্ডুই নেই। যা, আমাকে ডাইনি বলছো রবি? ভালো হচ্ছে না কিন্তু। কাদম্বরী ঈষৎ অভিমানিনী হয়ে বললেন, অক্ষয়বাবুর ঘরে শরৎ কুমারী আছেন, তাকে ওরকম বদনাম দিও না রবি। রবি বলেন, হে আমার মাথা চিবিয়ে খাওয়া দেবী, আজ থেকে তোমার নাম দিলেম হেকেটি ঠাকুরুন। তুমি ম্যাকবেথের হেকেটি ডাইনি, তুমি ত্রিমুণ্ড গ্রীক দেবী হেকেটি। কোন মন্ত্রে আমাকে ভেড়া করে রেখেছো ঠাকুরুন তুমিই জানো। যাও যাও, তোমাকে ভেড়া করে রাখতে আমার বইই গেছে। এখন নাক টিপলে দুধ বেরোয়, আবার পাকা পাকা কথা। 16 বছরের রবির মাঝে মাঝে নতুন বৌঠানের ওপর খুব অভিমান হয়। 16 বছর বয়স কি এতই ফেলনা? সংস্কৃত শাস্ত্রে 16 বছরের ছেলেকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। এখনো তো এ বয়সের কত যুবক বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যায়। এই তো সেদিন রবির ভাগ্নে 70 বিয়ে হয়ে গেল। রবি বুঝতে পারেন না বৌঠান কেন শুধু তাঁর সঙ্গেই এমন কৌতুক করেন। একে তো তিনি এখনো প্রতিশ্রুতি মতো পুরস্কার দেওয়ার নামটিও উচ্চারণ করছেন না, তার উপর জ্যোতিদাদাকে তিনি যত মনোযোগ দেন, ইদানিং তার অর্ধেকও যেন রবিকে দিতে চাইছেন না। অথচ কেন যে তার একটু প্রশংসার জন্য রবির কবিমন কাঙাল হয়ে থাকে, নিজের ওপরই রাগ হয় তাঁর। জ্যোতি ও অক্ষয় এলে কবিতা পড়া শুরু হয়। একসময় তেতলার ছাদের সান্ধ্যবাসর শেষ হয়ে সবাই ঘরে ফেরেন। জ্যোতি ও কাদম্বরী নিজেদের শোবার ঘরে চলে যান। তারপরেও অনেকক্ষণ একা একা ছাদে ঘুরে বেড়ান অস্থির রবি। কত কি আকাশ পাতাল ভাবনা মাথায় আসে। চাঁদনি রাতে ছাদের ওপর সারি সারি পাম গাছের ছায়া যেন মায়াবী আঁকিবুকি। রাত 1টা বাজে, 2টো বাজে। সামনের বড় রাস্তায় ধ্বনি ওঠে, বল হরি হরি বল, বল হরি হরি বল। সেদিন এমন গভীর রাতে পায়চারি করতে করতে জ্যোতিদের ঘরের জানলায় চোখ পড়তে চন্দ্রাহত হয়ে তাকিয়ে থাকলেন রবি।
জানলার পর্দা উড়ে গেছে হাওয়ায়, আর জ্যোৎস্না গিয়ে পড়েছে ঘরের নিভৃত একটি দৃশ্যে। চাঁদের আলোয় শঙ্খ লাগা দুটি নারী ও পুরুষের অপরূপ দৃশ্য। রবির মাথা ঝিমঝিম করে। যৌবন সরসিনী রে, মিলন শতদল, যৌবন সরসিনী রে। সেই এক ঝলক দেখা দৃশ্যই কৈশোরের ঘোর লাগা সরলতার গণ্ডি পেরিয়ে হঠাৎ যেন প্রাপ্তবয়স্ক করে দিল তাঁকে। নিষিদ্ধ আপেল দেখে ফেলা রবির মাথায় নৃত্য করতে থাকে এক জ্যোৎস্নাময়ী। সারা রাত ঘুমোতে পারেন না তিনি। শেষ রাতে ধুম জ্বর আসে। ভরাবাদর মহাভাদর, ভরাবাদর মহাভাদর, শূন্য মন্দির কলকাতায় যাচ্ছ নাকি জ্যোতি দাদা এত সকালে? রবি জানতে চান। সে কথার উত্তর না দিয়ে জ্যোতি আঙুরের রসে চুমুক দেন। বলেন, কি গাইছিলি? জোর গলায় গা তো। চেনা চেনা লাগছিল সুরটা, আবার একটু অচেনাও যেন। বিদ্যাপতি? রবি চেয়ারে বসে বললেন, পদ বিদ্যাপতির, সুরটা আমার নিজের মতো করে নিয়েছি, তাই চিনতে পারছো না। রবি আবার গানটা ধরে। ভরাবাদর মহাভাদর, ভরাবাদর মহাভাদর, শূন্য মন্দির রবির ফলের রস খেতে ইচ্ছে করে না। এই ভরা বাদরে কফির পেয়ালার দিকে হাত বাড়ান তিনি। তার চুলে বৃষ্টি লাগা, গায়ের মির্জাই আধ ভেজা, চোখে সর্বনাশ। কাদম্বরী হাঁ হাঁ করে ওঠেন। আরে পাগল, আগে তো কিছু খাবার মুখে দাও। খেতে ইচ্ছে করছে না বোঠান। রবির চোখের দিকে তাকিয়ে কাদম্বরীর মনে হয় যেন কাল বৈশাখীর আভাস। কয়েকদিন ধরেই রবির মনের অশান্ত ভাব লক্ষ্য করছেন তিনি। তার বুক গুরু গুরু করে অজানা শঙ্কায়। কি হয়েছে ওর? সামলাতে পারবেন তো রবিকে? মনের কথা বুঝতে না দিয়ে তিনি বলেন, এমন কিছু ভালো গাওনি। নেহাত বৃষ্টির দিন বলে তোমার জ্যোতি দাদার পছন্দ হয়েছে। রবি বোঝেন না কেন কিছুতেই খুশি হন না কাদম্বরী ঠাকরুন। বিশেষ করে রবির কোনো গুণ যেন ওর চোখেই পড়ে না। ঝগড়ার সুরে রবি বলেন, জ্যোতি দাদা ভালো বললে তুমি আমাকে হিংসে করো বৌঠান, তাই প্রশংসা করতে চাও না। জ্যোতি হাসেন, আহ কি ছেলে মানুষের মতো ঝগড়া করো না তোমরা। আর একটা গান কর রবি, তোর গানটা দিয়ে দিনটা শুরু করলাম আজ, দেখি রিহার্সালটা জমে কিনা। নাটক নেমে গেছে, সবাই ভালো বলছে, তবু এত রিহার্সালে যাওয়ার কি আছে তোমার? কাদম্বরী ঠোঁট ফোলান। এমন বাদলা দিনে জমিয়ে খিচুড়ি মাছ ভাজা আর গান হতেই পারত। আজ না গেলেই নয়। জ্যোতি বলেন, আমার না গেলে চলে না বউ, ওরা অপেক্ষা করবে। আমি তো ফিরে আসবই তাড়াতাড়ি। গান আর খিচুড়ি রাতের জন্য তুলে রেখো, এখন রবির সঙ্গে গান কবিতা করো। কে অপেক্ষা করবে? বিনোদিনী? কাদম্বরী নাছর জানতে চান। তীব্র চোখে তাকিয়ে থাকেন জ্যোতির দিকে। তুমি বড় সন্দেহপ্রবণ। বিরক্ত জ্যোতি উঠে দাঁড়ান। আমাকে 9টা স্টিমার ধরতে হবে। রবি, তোর বৌঠানকে দেখিস। জ্যোতি চলে যান। কাদম্বরী মুখ গোমড়া করে বসে থাকেন। সেদিকে তাকিয়ে রবি ভাবেন, এই নারীটি যে আমার সামনে বসে খাওয়ায়, ঝগড়া করে, স্বামীর জন্য অভিমান করে, সে নতুন বৌঠান। আর আমার মনের ভেতরে যিনি ঢুকে সর্বক্ষণ জ্বালাচ্ছেন, কারো বউ নন, বৌঠান নন, সেই রহস্যময়টি হেকিটি ঠাকুরুন। তিনিই আমার কবিতার বেয়াত্রিজে। অলোক পথের পাখি গেল
ডাকি গেল ডাকি সুদূর দিগন্তরে, আমার মন কেমন করে, আমার মন কেমন করে। হে আমার বিয়াত্রিচে, জ্যোতি যখন অস্তমিত, এই উদীয়মান ভানুর দিকে একটু মনোযোগ দাও। গোমড়ামুখ কাদম্বরীর দৃষ্টি আকর্ষণ করতে চান রবি। কাদম্বরী বলেন, সবসময় ইয়ার কি ভালো লাগে না রবি? দেখছো না তোমার নতুন দাদা কেমন রঙ্গমঞ্চের অভিনেত্রীদের দিকে ধেয়ে চলেছেন? এমন বর্ষা দিনে আমাকে রেখেও চলে গেলেন। তাহলে তো কলকাতাতেই থাকলে হতো। না বৌঠান, এই নদী তীর তোমার মতো স্বামী বিরোহিনীর পক্ষেও মনোরম। রবি বলেন, উনি চলে গেলেন, কিন্তু তোমার নদী আছে, বাগান আছে, হরিণ শিশু আছে, রূপকুমারী আছে, আর ও দুটি চোখের একটু কৃপাদৃষ্টির আশায় পায়ের তলায় চাতকের মতো বসে আছি আমি। কিসে আর কিসে? জ্বলন্ত কটাক্ষ করেন কাদম্বরী। তুমি কি নিজেকে তোমার নতুন দাদার সঙ্গে তুলনা করো? আমি তো তোমার কোনো রূপগুণ দেখি না এখনো। তুমি নিতান্ত একটি 17 বছরের শিশু। রবির নবজাগ্রত পৌরুষে ঘা লাগে, চোখের কোণায় জল চিকচিক করে ওঠে। জ্যোতি দাদা আমার কতখানি জুড়ে আছেন সে আমিই জানি, কিন্তু তুমি যে আমার প্রিয়তর, তোমার কৃপা প্রত্যাশী বলে এমন করে কি আঘাত দিতে হয় হেকেটি ঠাকুরুন? দেখো, আবার কাঁদছো বাচ্চাদের মতো। আমি যখন রেগে থাকি তখন আমাকে বিরক্ত করো না তো রবি ঠাকুরপো। কাদম্বরী ঘরের দিকে উঠে যান। বিষণ্ণ রবি বসে ভাবেন, ভগ্ন হৃদয়ের এই বেদনা কাকেই বা বলবেন? প্রায় সমবয়সী নতুন বৌঠানের চোখে তিনি এখনো কিশোর, অথচ কিশোরের শরীর মন জেগে উঠেছে সে খবর তিনি রাখেন না। কেনই বা রাখবেন? তাঁর তো মন ছেয়ে আছেন পুরুষোত্তম জ্যোতি ঠাকুর। মুহ্যমান রবি খাতা কলম টেনে স্বগতোক্তির মতো 2-4টি লাইন নাড়াচাড়া করেন। জানিতেম ওগো সখী, কাঁদিলে মমতা পাব, কাঁদিলে বিরক্ত হবে এ কি নিদারুণ। চরণে ধরি গো সখী, একটু করিও দয়া, নহিলে নিভিবে কিসে বুকের আগুন। কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। মোরান সাহেবের বাগানে কোনো কোনো নির্জন দুপুরে রবি আর কাদম্বরী তেঁতুলের আচার খেতে খেতে বাগানের দোলনায় আড্ডা দেন। কাদম্বরী সেদিন বেশ সেজেছেন, গায়ে হাল ফ্যাশনের লেস দেওয়া বহুবর্ণ জ্যাকেটের সঙ্গে নীলাম্বরী শাড়ি। কিন্তু ওই জ্যাকেট বস্তুটি কোনো দিন পছন্দ হয় না রবির। তিনি বোঠানের গায়ে পড়ে ঝগড়া বাঁধান, এটা কি একটা ড্রেস না উমেশ দর্জির সেলাই করা ঢাকনি? যত রাজ্যের জলের দরে কিনে আনা ঝর্তিপর্তি রেশমি ছিটকাপড় জুড়ে দর্জিরা যা তৈরি করে দেয় তাই আদর করে গায়ে তোলো তোমরা, আবার নাম দেওয়া হয়েছে জ্যাকেট। এর চেয়ে সেকেলে সাদা কালো পেড়ে ঢাকাই শাড়ি পরলে ঢের বেশি মানাতো। আহারে, তুমি ফ্যাশনের কি বোঝো হে বালক? কাদম্বরীও ছাড়বেন না। জানো, আমি নিজে সব ডিজাইন এঁকে দর্জিকে দিয়ে করিয়েছি। আর দেখো, জ্যাকেটের বর্ডারের এই এমব্রয়ডারিটাও আমার করা। ও ভারী তো এমব্রয়ডারি, জ্যাকেটে নকশা তোলা তো ফাঁকিবাজি। রবি বলেন, জ্যোতি দাদাকে যেমন করে দিয়েছ আমার আজকানে তেমনি এমব্রয়ডারি করে দেখাও তো বুঝি। ইস কি আবদার! কাদম্বরী হাতের একটি এমব্রয়ডারি ফ্রেম দেখিয়ে বললেন, এই দেখো কি সেলাই করছে এটা, সাধের আসন। সেটা আবার কি জিনিস? নিজের কোলে কবিতার খাতায় হিজিবিজি কাটতে কাটতে রবি জানতে চান। কাদম্বরীর ঠোঁটে মোনালিসার হাসি। বলেন, এটা কবি বিহারীলালের জন্য আমার উপহার। তাঁর কবিতার 4টে পংক্তি এমব্রয়ডারি করে বুনে দিচ্ছি সাধের আসনে। রবির ম্লান মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দেন, যেদিন বিহারীলালের মতো কবিতা লিখতে পারবে সেদিন তোমার পাওনা হবে এই রকম উপহার। রবি কাদম্বরীর কথায় কান না দেওয়ার জন্য কবিতার খাতায় মন দিলেন। জ্যোতি বাগানে এসে দেখলেন বকুল গাছে বাঁধা দোলনায় গুনগুন করতে করতে দোল খাচ্ছেন কাদম্বরী, আর তার পায়ের কাছে মাদুরের ওপর উপুড় হয়ে শুয়ে রবি লিখছেন নতুন কবিতা। একদিন মনে পড়ে যাহা তাহা গাইতাম, সকলই তোমারই সখী লাগিত গো ভালো। নীরবে শুনিতে তুমি, সমুখে বহিত নদী, মাথায় ঢালিত চাঁদ পূর্ণিমার আলো। সুখের স্বপন সম সেদিন গেল গো চলি,
অভাগা অদৃষ্টে হায় এ জন্মের তরে। আমার মনের গান মর্মের রুদন ধ্বনি স্পর্শ করে না আজ তোমার অন্তরে। দিন পেরোয়। রবি এরই মধ্যে ঘুরে আসেন বিলেত থেকে। সেখানে আনাবাই নলিনী ও লুসির প্রেমকে বেশ রসিক চাতুরীর সাথে এড়িয়ে রবি ফিরে আসেন কাদম্বরীর কাছে। এরপরই জ্যোতিরিন্দ্র তৈরি করলেন মানময়ী গীতিনাট্য। নাটক তৈরি হতেই জ্যোতির আর এক রকম ছটফটানি। এবার থিয়েটার নামাতে হবে। জোড়াসাঁকোর বাড়িতে এই গীতিনাট্যের তোড়জোড়ের মধ্যেই ফিরে এলেন রবি, সত্যেন ও জ্ঞানদা। বাড়ির গান বাজনার এই চিরপরিচিত স্রোতে ফিরতে পেরে রবির মন নেচে ওঠে। গুনগুন করে মানময়ীর গানের সুর ভাজতে ভাজতেই রবি লিখে ফেললেন একটি নতুন গান। রবির গলা শুনে কাদম্বরী বলেন, রবি, কেমন পাল্টে গেছো, তোমার গলাও কেমন বিলিতি বিলিতি ঠেকছে। আহা, এ কথা শোনার জন্য কি ফিরে এলাম বৌঠান? রবি মজা করে বলেন, সেখানে তোমার কথা ভেবে ভেবে রাতে ঘুম হতো না। কত বিলিতি বালিকার ফুলস্বর অগ্রাহ্য করে তোমার কাছে ফিরে এলাম, আর তুমি এমন পরপর ভাব করছো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এই রবি, একদম বাজে কথা। কাদম্বরী ঠোঁট ফুলিয়ে বলেন, আমার কথা তোমার মনেই ছিল না। কত বালিকাকে ফুলস্বরে বধ করেছো তুমিই জানো। তবে আন্না যে এখানে এসে তোমার জন্য চোখের জল ফেলেছে সে তো আমি নিজের চোখেই দেখেছি। রবি কাদম্বরীর হাত ধরে এক পা ঘুরে যান নাচের ভঙ্গিতে, গেয়ে ওঠেন, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বিনা আন্তবে বিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। জ্যোতি উচ্ছ্বসিত হয়ে বলেন, বাহ, বেশ তো গানটা, নতুন লিখলি রবি, লাগিয়ে দে আমার নাটকে। ঘরে বসেই ঠিক হয়ে গেল জ্যোতি করবেন ইন্দ্রের পাঠ, রবি মদন, আর শচী সাজবেন স্বয়ং কাদম্বরী। বহুদিন বিদেশে কাটিয়ে জ্ঞানদার মন থেকে নতুন বউয়ের ওপর অসন্তোষ কিছুটা কমেছে। মেয়েটা কেমন শীর্ণ হয়ে গেছে, চোখের তলায় জমে আছে বর্ষার মেঘ। তুমিই তো শচী সাজতে পারো নতুন বউ, জ্ঞানদা বললেন। সাজলে গুজলে নতুনের সঙ্গে তোমায় বেশ মানাবে। এমনিতে বুঝি মানায় না? কাদম্বরীর সঙ্গে সঙ্গে ধরে নেন জ্ঞানদার গোপন ইশারাটি। ঠিক কিরকম হলে মানাবে বলো তো? আহা, মেজ বউঠান ওভাবে তো কিছু বলেননি। জ্যোতি তাড়াতাড়ি বলে ওঠেন, তোমরা আবার শুরু করে দিও না, দোহাই নতুন বউ। অভিমানিনী কাদম্বরী রবির কাছে জানলায় গিয়ে দাঁড়ান। রবি তার হাতে হাত রাখে, কানে ফিস ফিস করে উচ্চারণ করে নিজের লেখা একটি কবিতা। হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দিয়া নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। গেছি দূরে গেছি কাছে, সেই আকর্ষণ আছে, পথভ্রষ্ট হই নাকো তাহারি অটল বলে। বৈশাখে বাড়ির আঙিনায় মহা ধুমধাম করে মানময়ীর অভিনয় হলো। কাদম্বরী সর্বস্ব পণ করে অভিনয় করলেন। মানময়ী শচীর চোখের জলে মিশিয়ে দিলেন নিজের চেপে রাখা অশ্রু জলরাশি। সবাই নাটকের অভিনয়ের প্রশংসায় মাতোয়ারা। বিশেষত কাদম্বরীর অভিনয় সবাইকে অবাক করেছে। সকলে যখন ধন্য ধন্য করছে, তখন জ্যোতিকে আড়ালে টেনে নিয়ে তার আংরাঙার সোনার বোতাম ধরে নাড়াচাড়া করতে করতে কাদম্বরী জানতে চান, তোমার বিনোদিনী কি আমার চেয়েও ভালো অভিনয় করে? ওহ নতুন বউ, তোমার মাথা ঠিক নেই। জ্যোতি ছিটকে যান। যে অধারা আগুনকে ভুলে থাকতে চাইছেন তিনি, আবার তাকে কেন টেনে আনে কাদম্বরী? নাটকের মানময়ীর মানভঞ্জন হয়, কিন্তু বাস্তবের মানময়ী নিজের পরম সাফল্যের দিনেও
চোখ ভরা অশ্রু নিয়ে দাঁড়িয়ে থাকেন চিত্রার্পিত। কুঞ্জ কুঞ্জ ফেরানো সখী শ্যামচন্দ্র নাহি রে, শুনালো শুনালো বালিকা রাখ কুসুমা মালিকা। রবির প্রেরণা কাদম্বরী। কাদম্বরী জ্যোতির জন্য উতলা, জ্যোতি বিনোদিনীর জন্য। রবি বুঝতে পারেন দুজনকেই। জ্যোতি দাদার কাছে বিনোদিনী এখন দেবী মিউজ। সরোজিনীর পর তিনি তাকে নিয়েই পাগলা হয়ে আছেন। কিন্তু রবির মিউজ নতুন বৌঠান, এমন এক আশ্চর্য নারী, চাঁদনি রাতের আলোর মতো, কনক চাপার সৌরভের মতো যার উপস্থিতি। তাকে কেন চোখের জলে ভাসতে হবে? তার কথা ভাবতে ভাবতে পাতার পর পাতা কবিতা লিখে চলেন রবি। ভগ্ন হৃদয় কাব্যটি শেষ হতে চলল এবার। প্রথম স্বর্গ শুরু হয়েছিল বিলেত যাওয়ার আগে, প্রথম বেরোলো ভারতীতে, তারপর ভগ্ন হৃদয় বই হয়ে বেরোলো 1881 জুন মাস নাগাদ। কলকাতায় ফিরে গান বাজনার পাশাপাশি জ্যোতি আবার বিনোদিনীর কাছে যেতে শুরু করেছেন। কাদম্বরী কিছুদিন কান্নাকাটির পর একদিন ডাক পাঠালেন মালিনীকে, চল মালিনী, একদিন নাটক দেখতে যাই। বিনোদিনী নাকি গিরিশ ঘোষের একটা নতুন থিয়েটার করছে। সেই নাটক দেখতে যাওয়াই কাল হলো কাদম্বরীর। মানময়ীর অভিনয়ের পর সকলের বাহবা পেয়ে তার ধারণা হয়েছিল কোনো নটির থেকে অভিনয় তার নৈপুণ্য কোনো অংশে কম নয়। তারা পতিতা হয়ে যতটা উত্তরণ ঘটাতে পারে তার চেয়ে অনেক গুণ ডানা মেলতে পারে কাদম্বরীর শিক্ষিত রুচির অভিনয়। কিন্তু সেদিন তাকে স্তম্ভিত করে দিল বিনোদিনী। মঞ্চে তার অনায়াস চলাফেরা যেন সম্রাজ্ঞীর মতো, রূপের মাজা ঘষা মহিমায়, কণ্ঠের নিয়ন্ত্রিত স্বরক্ষেপণে, গিরিশের পরিমার্জনায় এবং দর্শকদের ঘন ঘন করতালিতে তার জ্যোতির্ময়ী উপস্থিতি। কাদম্বরীর মনে হলো ওই মঞ্চে উঠে দাঁড়ালে তিনিও এমন মোহগ্রস্ত করে দিতে পারেন দর্শকদের। তখন সেই বিপুল জনতার এনকোর ধ্বনিতে ভাসমান তার প্রিয় নায়িকাকে দেখে জ্যোতিরিন্দ্র কি করবেন? ভালোবাসবেন তো, নাকি তার ঈর্ষা হবে? হবে চণ্ডালের মতো রাগ? পরক্ষণেই নেতিয়ে পড়ে কাদম্বরীর সুখ কল্পনা। সাদামাটা ধনেখালির আড়ালে ঢাকা নিজের শরীরটাকে বিনোদিনীর পাশে নেহাতি তুচ্ছ মনে হয়। তখনই তিনি জ্যোতিকে দেখতে পেলেন, সামনের সারিতে বসেছিলেন। পেছন থেকে বুঝতে পারেননি কাদম্বরী। এখন উঠে দাঁড়িয়ে মঞ্চে বিনোদিনীর দিকে ফুলের মালা ছুঁড়ে দিয়ে সাধু সাধু বলে চেঁচিয়ে উঠতেই কাদম্বরীর চোখে অন্ধকার নেমে আসে। রূপার কাঁধে অবশদেহে এলিয়ে পড়েন তিনি। কোনো রকমে একটু সুস্থ বোধ করতেই রূপা ও মালিনী বেরিয়ে পড়ল কাদম্বরীকে নিয়ে। জোড়া সাঁকোয় ফিরে কাদম্বরীর রূপোর কৌটোয় জমানো বহু দিনের আফিমের গুলি বার করে অনেকগুলি খেয়ে নিলেন। রবি রাতের দিকে কি একটা নতুন গান শোনাবেন বলে ঘরে ঢুকে দেখলেন ছিন্ন লতার মতো মেঝেতে গড়াগড়ি যাচ্ছেন নতুন বৌঠান, ঠোঁটের দুপাশে গেঁজলা। পরের 3 দিন ঠাকুরবাড়ির সব কাজ শিখিয়ে তুলে সারিয়ে তোলা হলো কাদম্বরীকে। এই ভয়ঙ্কর আঘাত রবিকে এলোমেলো করে দিল। বিপন্ন বিষণ্ণ নতুন বৌঠানকে খাদের কিনারায় ফেলে রেখে রবি কিছুতেই বিলেত যেতে পারলেন না। বিপর্যয় সামলাতে জ্যোতি কাদম্বরীকে নিয়ে গেলেন পশ্চিমের পাহাড়ে। নতুন বৌঠানের ছেড়ে যাওয়া তেতলার ফাঁকা ঘরে বসে
রবি তখন কবিতার খাতায় বেদনা মন্থন করে লিখেছিলেন তারকার আত্মহত্যা। কি দিব তোমায় নয়নেতে অশ্রুধার শোকে হিয়া জড় জড় হে কি